কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন যেটা আছে আমাদের, পরিচলন কাকে বলে, পরিচলন স্রোত কী? এটা কিন্তু এবার আসার প্রচুর সম্ভাবনা রয়েছে, এটা দারুণ কোশ্চেন। পরিচলনটা হচ্ছে মেনলি, পরিচলনটা কি, যে প্রক্রিয়ায় তরল বা গ্যাসের উত্তপ্ত কণাগুলি নিজেরাই উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে স্থানান্তরিত হয়ে তাপ সঞ্চালন করে তাকে পরিচলন বলে। তোমরা জানো যে যেখানে উষ্ণতা বেশি হয় সেখানে কি হয়, যে তার পাশে যদি কোনো অঞ্চলে উষ্ণতা যদি কম হয় তাহলে সেই অঞ্চলে যে কোনো তরল বা গ্যাসের কণাগুলি যায়। যেমন দেখবে যে যদি আমরা হাঁড়িতে যদি জল গরম করি গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে, তাহলে কি হয় না, নিচের দিক থেকে দেখবে জলের যে বুদবুদের সৃষ্টি হয় যে নিচে, সেইগুলো ওপরের দিকে আসে। কেন আসে? নিচেরগুলো কী হয়, ধীরে ধীরে উষ্ণ হয়ে যায়, এর ফলে হালকা হয়েছে ওপরের দিকে আসে, নিচে এবার ওপরের যে ভারী জল থাকে ঠান্ডা, সেটা নিচে গিয়ে আবার উষ্ণ হয়, আবার আসে। এইভাবে কী হয় না, পরিচালনটা ঘটে। এটা তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বললাম, তোমরা যদি না দেখে থাকো দেখবে এক সময় বাড়িতে যখন রান্না হয় তখন দেখবে। ঠিক আছে। পরিচালন স্রোতটা কি, তরল বা গ্যাসীয় পদার্থ উত্তপ্ত হলে তার আয়তন গ্যাস প্রসারণের জন্য ঘনত্ব কমে। কোনো পদার্থের যদি আয়তন আমি বাড়াই তাহলে কি হয় না, তার ঘনত্বটা কমে। যদি ধরো অনেকগুলো পদার্থ কাছাকাছি আছে, ঠিক আছে, তাহলে কি হয়, একটা এক্সাম্পল ধরো, অনেকগুলো কাগজের কুটি আমি নিয়েছি, ঠিক আছে, টুকরো, অনেকগুলো কাগজের টুকরো একসাথে নিয়েছি, হাতের মধ্যে ধরে আছি। এবার যদি হাত থেকে যদি সেগুলোকে ছড়িয়ে দিই তাহলে কি হচ্ছে, সেগুলো অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে, ভেতরে অনেক ভ্যাকেন্ট জায়গা তৈরি হচ্ছে, মানে দুটো কাগজের টুকরোর মাঝে অনেক খালি জায়গা তৈরি হচ্ছে। সেটাকেই বলছে যে তাহলে কি হবে, তার আয়তনটা বাড়ছে, মানে আকারে অঞ্চলটা, যে কাগজগুলো যেখানে ছড়িয়ে আছে সেগুলো আকারে অঞ্চলটা বাড়ছে, কিন্তু কি হচ্ছে না, তার মধ্যে যে ভ্যাকেন্ট জায়গা সেটা কিন্তু বাড়ছে, কিন্তু তার যে ঘনত্ব, মানে যে টাইট হয়ে যে থাকবে একটার সাথে, সেইটা কিন্তু থাকে না, সেগুলো হালকা হালকা থাকে। ঠিক আছে, এটাকেই বলছে যে গ্যাসীয় পদার্থ, তরল বা গ্যাসীয় পদার্থের উত্তপ্ত হলে তার আয়তন প্রসারণের জন্য ঘনত্ব কমে। সুতরাং উত্তপ্ত তরল বা গ্যাসীয় পদার্থ হালকা হয়ে উপরে ওঠে, যেটা তোমাদেরকে হাঁড়ির ওই উদাহরণটা দিলাম, যে জল হালকা হয়ে যায় উষ্ণ হলে, দিয়ে ওপর দিকে উঠে আবার নিচের ভারী জল নিচের দিকে নামে। তো কী বলেছে, যে হয়ে উপরে ওঠে ও উপরে শীতল ভারী অংশ নিচে নেমে আসে, এর ফলে যে উল্লম্ব চক্রাকার স্রোতের সৃষ্টি হয় তাকে পরিচালন স্রোত বলা হয়। আশা করি তোমরা এই দুটো জিনিস বুঝতে পেরেছো, এটা কিন্তু খুবই ভাইটাল এইবার পরীক্ষার জন্য। তোমরা এই জিনিসগুলো নোট করবে, বা ভিডিওটা যদি বারবার দেখো, আমার মনে হয় নোট করাটাই ভালো, কারণ তোমরা খাতা থেকে সবসময় তো ভিডিও দেখা সম্ভব না, তাই খাতা দেখে পড়াটাই ভালো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করা যাক। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা একটা নিচ্ছি, যে ঝড় আসার পূর্বে পরিবেশ শান্ত হয়ে যায় কেন? প্রাকৃতিক কারণে কোনো স্থানের বায়ু উত্তপ্ত হয়ে আয়তনে প্রসারিত ও হালকা হয়ে ওপরে উঠে গেলে সেখানে সাময়িক শূন্যতার সৃষ্টি হয়। কোনো একটা জায়গার ধরো খুবই গরম পড়েছে, ঠিক আছে, তখন কি হবে, যে বায়ু, সেইখানকার বায়ু হালকা হয়ে যায়, ওই যে বললাম উষ্ণতা দিলে হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়। ঠিক আছে, কী হয় না, সাময়িক শূন্যতার, তাহলে সেখানে শূন্যতার সৃষ্টি হয়। এমন সময় বায়ুর পার্শ্ব প্রবাহ না থাকায়, মানে উপরের দিকে উঠে তো পরিবেশ শান্ত থাকে, মানে পাশের দিকে যায় না তো, উপরের দিকে উঠে যায় হালকা হয়ে। কিন্তু এরপরে এই শূন্যতাকে পূরণ করার জন্য কি, পার্শ্ববর্তী কোনো একটা অঞ্চল থেকে শীতল বায়ু প্রবল বেগে এগিয়ে আসে ও ঝড়ের সৃষ্টি করে। এই ঝড় আসার পূর্বে পরিবেশ শান্ত হয়ে যায়। তাহলে এই ঝড়টাই বলছে যে এই ঝড় আসার পূর্বে পরিবেশ কেন শান্ত হয়ে যায়। যখন বায়ুটা কোনো স্থানে হালকাভাবে উপরে উঠছে তখন তো সেখানে কিছু থাকছে না, ভ্যাকেন্ট, পুরো ভ্যাকেন্ট, শূন্য, তার জন্য সেটা মানে কি বলে, সে জায়গাটা শান্ত থাকবে, কোনো বায়ুর প্রবাহ হবে না, কিছু না, কারণ বায়ুতে নেই। এবার সেইটাকে পূরণ করার জন্য একদম আক্রমণ করতে করতে আসছে, বুঝতেই পারছো, মানে তোমাদেরকে ভিজুয়াল মনের মধ্যে এটা করার জন্য আমি বলছি এরকম হবে, যে দূর থেকে একটা বায়ু আসছে, তখনই কি হয় না, ঝড়টা সৃষ্টি হয়। বুঝতে পারলে? এই যে খবরে বলে না যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে এখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। সো নেক্সট যেটা আমাদের কোশ্চেনে আলোচনা, এখানে কোশ্চেনটা লেখা নাই, আমি বলছি
যে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়। এই দেখো ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয় লেখা আছে। স্ট্র্যাটোস্ফিয়ারে কী হয়, উপরে উপস্থিত অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়। অক্সিজেন অণু অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। এই পারমাণবিক অক্সিজেন আণবিক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ওজোন অণু গঠন করে। এবারে এই আণবিক পারমাণবিক কি আশা করি তোমরা জানো, যে আণবিক মানে হচ্ছে যখন দুটো অক্সিজেন যুক্ত থাকবে, O2 দুটো অক্সিজেন যুক্ত আছে। এবার দুটো অক্সিজেন কি ছিল, ওরা আগে যেটা সিঙ্গেল সিঙ্গেল ছিল মানে শুধু ও ছিল, সেটা হচ্ছে অক্সিজেন পরমাণু। দেখো বলেছে যে স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়। এবার দেখো বিক্রিয়াটা, ওজোন অণুর উৎপাদন কি হচ্ছে, এই যে অক্সিজেন অণু এই যে ইউভি রশ্মি শোষণ করলো, এখানে ওয়েভলেন্থটা দেওয়া আছে, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। অতিবেগুনি রশ্মি শোষণ করলো, করার পরে কী হলো, দুটো অক্সিজেন, এই যে একটা অক্সিজেন পরমাণু, এই যে একটা, আমি বললাম যে সিঙ্গেল সিঙ্গেল থাকবে, ঠিক আছে, অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হলো। এবার কি বলেছে, এই পারমাণবিক অক্সিজেন আণবিক অক্সিজেনের আবার আণবিক অক্সিজেনের সাথে যুক্ত হয়, তারপরে গিয়ে O3 তৈরি করে। এই যে আণবিক অক্সিজেন, এটা কি, এটা পারমাণবিক অক্সিজেন। তাহলে কটা হলো অক্সিজেন, কটা হয়ে গেলো, তিনটে, তাহলে O3 হয়ে গেল। তার জন্য বলছে এবার O3টা কি, ওজনের সংকেত। O3 যেমন অক্সিজেনের O2, অক্সিজেন পরমাণুর O, তেমন হচ্ছে O3 হচ্ছে ওজন। আশা করি বুঝতে পেরেছ। উৎপন্ন ওজন আবার যে ভাঙার ক্রিয়াটা দিয়েছে, উৎপন্ন কীভাবে হয়, ঠিক আছে, ওজন স্তরের সৃষ্টি কী করে হয় সেটা দিতে পারে। এবার দিতে পারে ওজন স্তর কীভাবে, মানে কীভাবে ধ্বংস হচ্ছে, বুঝতে পারছো, ধ্বংস হচ্ছে বলতে মানে কীভাবে, মানে প্রক্রিয়াটা চলে। এ তো শুধু উৎপন্ন হয়ে গেলে হলো না, এটা মানে সাম্যাবস্থায় আনতে হবে। সেটা কি করে হয় দেখো। আবার ওজন অণুর বিয়োজন, মানে ওজন অণুটা ভাঙে কী করে, এই যে O3 সেম, O3টার মধ্যে এবার ইউভি রে পড়বে, এই ইউভি রে পড়ার পরে ওটা আবার সেই সেম O2 আর ওতে ভেঙে যাবে। এবার কি হয়, এবার এখানে যে O3 আছে, সেই O3টা দেখো এখানে কিন্তু অক্সিজেন অণু তৈরি হলো, অক্সিজেন পরমাণু, অক্সিজেন অণু থাকবেই আমরা জানি, অক্সিজেন পরমাণু থাকবে। এবার এইটা উৎপন্ন করার জন্যই তো এটা হচ্ছে ভাঙাটা, একটা উৎপন্ন হয়ে গেলে চলে গেল। এবার এইটা কি করবে, কি সিঙ্গেল থেকে যাবে না, এখানে আরেকটা O3 এর সাথে এই যে এইটা যেটা ছিল সেইটা এটার সাথে যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে গিয়ে তারপরে দুটো হলো, দেখো O4 হয়ে যাচ্ছে, কিন্তু O4 তো হয় না, তাই 2O2 দুই অণু অক্সিজেন উৎপন্ন হলো। এবার দেখো কী বলেছে, কী বলেছে না, ওজন স্তরে এই দুটি বিপরীত প্রক্রিয়ায় ওজন অণুর উৎপাদন ও বিয়োজন চক্রাকারে চলতে থাকে এবং একটি গতিশীল সাম্যাবস্থা, ঠিক আছে, মানে ইকুইলিব্রিয়াম যেটাকে বলছে, সাম্যাবস্থার সৃষ্টি হয়। এই সাম্যাবস্থার জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন গ্যাসের পরিমাণ স্থির থাকে, নাহলে তো বেড়ে যাবে, হয় বেড়ে যাবে নাহলে কমে যাবে, ঠিক আছে। সো এইভাবে সাম্যাবস্থায় মানে ওজন গ্যাস স্থির থাকে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, বাড়েও না কমেও না, বেড়ে গেলেও প্রবলেম, কমে গেলেও প্রবলেম হবে, তার জন্য এটা হয়েছে। এবার দেখো এখানে ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, ডপসন কি, তোমাদেরকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। সো ডপসনটা কি, ডপসনটা হলো ওজন স্তরে ঘনত্ব পরিমাপ করা হয় ডপসন এককে। ডপসন কি না, ওজন স্তরে ঘনত্ব যে একক দ্বারা পরিমাপ করা হয় সেটা হলো ডপসন ইউনিট, ঠিক আছে। ডিইউ দেখো এখানে লেখা আছে ডিইউ লেখা ডপসন ইউনিট দ্বারা এক ডপসন একক। এবার এক ডপসন একক বলতে কি বোঝায়, এক ডপসন একক বলতে বোঝায় যে STPতে 0.01 মিলিমিটার বেদ বিশিষ্ট ওজন স্তর। আচ্ছা এবার বেদটা কি, বেদটা হয়তো তোমরা জানো যে বইটাকে যদি তোমরা হাত দিয়ে ধরো দেখবে একটু মোটা লাগে, ঠিক আছে, সেইটাই হচ্ছে বেদ, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, STPতে 0.01 মিলিমিটার বেদ বিশিষ্ট ওজন স্তরটাকে কি বলা হয় না, ডপসন বলা হয়। বেদ বলতে ওই যে বললাম বইয়ের যে মোটাটা বা কোনো কিছু যেটা মোটাই যেটাকে বলে সেইটা। এরপরে দেখো কি আছে, ওজন স্তরের
ক্ষয়প্রাপ্তি বা ওজন গহ্বর সৃষ্টি। এটা কি ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান সর্বপ্রথম লক্ষ্য করে আন্টার্কটিকা অঞ্চলের উপরিভাগে স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজন স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। ওজন স্তর পাতলা হয়ে যাওয়ার এই ঘটনাকে ওজন স্তরের ক্ষয় বা ওজন ছিদ্র বা ওজন গহ্বর সৃষ্টি বলা হয়। ওজন স্তরের যে ক্ষয় সেটাকে বলছে ওজন গহ্বর সৃষ্টি হচ্ছে, ক্ষয় হচ্ছে। মাটিতে যদি ক্ষয় করো তাহলে তো গর্ত সৃষ্টি হবে, ওইখান দিয়ে বুঝে নাও যে ওজন স্তরে ক্ষয় হচ্ছে বলে এটা ওজন গহ্বর সৃষ্টি হচ্ছে। তাই বলে মাটির সাথে এটা রিলেট করো না, মানে ওটা আলাদা একটা জিনিস দিয়ে হয়, মাটিতে তোমরা কিছু দিয়ে খোঁড়া হয় তার জন্য, ঠিক আছে। এরকম টাইপেরই গহ্বর যেটাকে বলছে। কোন বিজ্ঞানী দিতে পারে যে ওজন স্তরের ক্ষয় সর্বপ্রথম কোন বিজ্ঞানী লক্ষ্য করেন? তাহলে কি অ্যান্সার হবে? ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান। এটা কিন্তু শর্ট কোশ্চেনে দিতে পারে। নেক্সট যেটা আছে ওজন স্তর ধ্বংসের কারণ। ওজন স্তর, এবার আমরা পড়বো একটা দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমাদের মানে দারুণ কোশ্চেন। প্রথমে আমরা পড়লাম ওজন স্তরের সৃষ্টি, আর একটা হচ্ছে ওজন স্তর ধ্বংস। ওজন স্তর ধ্বংস কী করে হয়? যে ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান যৌগগুলি হলো ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি, এটা ফুল ফর্ম দিতে পারে। তোমাদেরকে এখন এইভাবে দিবে না, ছকের মধ্যে দিবে, ছকটা তোমাদেরকে আলোচনা করা হবে সেগুলো। ও নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, যেমন প্রধানত নাইট্রিক অক্সাইড হয়, ঠিক আছে। নাইট্রিক অক্সাইডই তোমাদের এখানে বলেছে, যেহেতু আমি এটা নিয়ে আলোচনা করব, নাইট্রিক অক্সাইড, ঠিক আছে। সো দেখো কি বলেছে, বলছে কী করে ধ্বংস হয়। যে একসময় সিএফসি কী হতো, যে রেফ্রিজারেটার বাতানুকূল যন্ত্র বলতে কী বোঝানো হয়েছে না, বাতানুকূল যন্ত্র বলতে এসি যেটাকে বলো তোমরা, সেই যন্ত্রে হিমায়ক রূপে, ঠিক আছে, অ্যারোসল স্প্রেতে চালক রূপে, ঠিক আছে, প্লাস্টিক উৎপাদনে ফোমিং এজেন্ট রূপে, এইগুলোতে কী হতো না ব্যবহার করা হতো। অগ্নি নির্বাপক যন্ত্রে, জানো যে অগ্নি নির্বাপক যন্ত্র বলতে বুঝতে পারছো কোনটা, ঠিক আছে, ফায়ার এক্সটিংগুইশার যেটা হয় সেইটা। তারপরে ইলেকট্রনিক যন্ত্রের পরিষ্কারক রূপে ব্যবহৃত হতো, ইলেকট্রনিক যন্ত্রের পরিষ্কারক হয়তো ব্যবহার করা হয়, সেটাই বলেছে। কি বলেছে যে নিষ্ক্রিয়, এবার দেখো কি বলেছে, নিষ্ক্রিয় ও অদাহ্য হওয়া সিএফসিগুলি দীর্ঘ সময়ের ব্যবধানে স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছয় ও ওজন স্তর ধ্বংসের অনুঘটক রূপে কাজ করে। অনুঘটক কি? যেটা ধরো কোনো বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়ার মধ্যে যে মানে উদ্দীপক, মানে উদ্দীপনা জগায়, সেইটাই হচ্ছে অনুঘটক। পৌঁছয় ও ওজন স্তরে ধ্বংসের অনুঘটক, ওজন স্তর ধ্বংস করতেই হবে এরকম টাইপের, এটা অনুঘটক রূপে কাজ করে। অতিবেগুনি রশ্মির আঘাতে সিএফসি বিভাজিত হয়ে যে সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে তা ওজনকে অক্সিজেনে পরিণত করে। এবার দেখো বিক্রিয়া দিয়েছে ক্লোরিন, ঠিক আছে, অতিবেগুনি রশ্মির সাথে সিএফসি এর ধাক্কা হয়, ভাঙে সিএফসিকে, ভেঙে কী হয়, ক্লোরিন O3 উৎপন্ন হলো, ক্লোরিন পরমাণু উৎপন্ন হলো। ক্লোরিন পরমাণুটা কী হয়, O3 এর সাথে আবার ধাক্কা লাগে, মানে ভাঙে O3কে, ভেঙে এখানে কী হয়, ClO আর O2, ঠিক আছে, এই দুটো তৈরি হয়। এবার ClO আবার কি, ClO এটা আবার আর একটা O3কে ভাঙে, মানে দেখো কীভাবে ক্ষতি হয় এইগুলোতে, যে ঠিক আছে, আবার আর একটা O3কে ভাঙে, তারপরে আবার O2 2O2 তৈরি হলো, আবার ক্লোরিন। দেখো এই ক্লোরিনটা কোথায় ছিল, এইটাকে ভাঙলো, এটাকে ভাঙার পরে আবার এইটাকে আবার এ তৈরি হলো, এইটাকে ভাঙলো, আবার সেই রাক্ষসের মতন আবার ক্লোরিন চলে এলো, ঠিক আছে। এইভাবে প্রক্রিয়াটি অবিরাম চলতে থাকে। একটি সক্রিয় ক্লোরিন পরমাণু লাক্ষাধিক ওজন অণুর বিয়োজন ঘটাতে সক্ষম। গবেষণায় জানা গেছে নাইট্রোজেন, এবার নাইট্রোজেনের ব্যাপার আসছে। গবেষণায় জানা গেছে নাইট্রোজেনের অক্সাইড সমূহ, যেমন বলেছে দেখো NO, ঠিক আছে, নাইট্রিক অক্সাইড, NO2, নাইট্রোজেন ডাই অক্সাইড, ঠিক আছে, N2O বলেছে, ঠিক আছে, এইগুলো যেগুলো আছে ওজন স্তরে ব্যাপক ক্ষতি করে, এরা ওজন স্তরে ব্যাপক ক্ষতি করে। স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব কম হয়, এই কারণে কী হয় যে এখানে জেট বিমানগুলোকে চালানো হয়। জেট বিমানগুলি এই বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে অপেক্ষাকৃত কম বাধাপ্রাপ্ত হয়ে যাতায়াত করে, যার জন্য চালানো হয়। এবং এদের বর্জ্য যে গ্যাস, দেখো না তোমরা ভাবো যে দারুণ লাগছে তো দেখতে, জেট বিমানগুলো চলছে, কিন্তু আসলে কি সেগুলো বর্জ্য যে গ্যাস সেটা বের হয়, তার সাথে কি হয়
প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড NO, যেটাকে বলছে নাইট্রিক অক্সাইড, সেটা নির্গত হতে মানে হয়। এই নাইট্রিক অক্সাইড দেখো এবার কী করে বিক্রিয়া করে। নাইট্রিক অক্সাইড O3 এর সাথে যুক্ত হলো, মানে ভাঙলো, দিয়ে NO2 তৈরি হলো, ঠিক আছে। এর কাছ থেকে একটা অক্সিজেন নিয়ে, মানে অক্সিজেন পরমাণু নিয়ে নিল, NO2 তৈরি হলো, আবার O2 দিল, O2কে ফ্রি করে দিল, আবার NO2, আবার একটা O পরমাণুর সাথে ইউভি রশ্মির প্রভাবে O3 এর বিভাজনে উৎপন্ন হয়, ঠিক আছে। আবার NO তৈরি হলো, আবার NO2 উৎপন্ন। তাহলে দেখো এই NOটা এই প্রথমেও তৈরি হয়েছিল, আবার কি হচ্ছে, আবার এ দেখো লাস্টের দিকে এই যে এখানেও তৈরি হয়েছে। তাহলে এ তো আবার ফিরে এলো, তার মানে এ আবার করবে, এইভাবে চলতে থাকবে। এটাই বলছে যে ক্ষতি করে। এমনি যেটা অতিবেগুনি রশ্মির প্রভাবে হয় সেটা তো লিমিটেড হয় একটা, মানে লিমিটেড বলতে ওটা আগে থেকেই ফিক্স করা আছে, যখন থেকে সৃষ্টি হয়েছে পৃথিবী, ঠিক আছে, যখন থেকে ওজোন স্তরের সৃষ্টি হয়েছে। আশা করি এটা বুঝতে পারলে। এরপরে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা আমার মনে হচ্ছে এবার আসবে গ্যারেন্টি, শর্ট কোশ্চেনে না হলে এমনি কোশ্চেনে আসবে। মন্ট্রিল প্রোটোকল কি? ওজোন স্তরের ক্ষয় হ্রাসের জন্য 1947 সালে এই বহুদেশীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এর মূল বিষয়বস্তু ছিল, কি বিষয়বস্তু ছিল? 1995 মধ্যে CFC এর ব্যবহার 50% কমানো হবে, আর 2000 সাল নাগাদ CFC এর ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা হবে। 3 নম্বর কি আছে? ক্লোরিন জাতীয় গ্যাসের উৎপাদন ধাপে ধাপে কমানো ও 2000 সাল নাগাদ সম্পূর্ণ বন্ধ হবে। এখানে দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে লিখেছি, কটা দেশের মধ্যে হয়েছিল? 33টা দেশের মধ্যে, এটা তোমরা নোট করবে, 33টি দেশের মধ্যে এটা হয়েছিল, ঠিক আছে। চলো নেক্সটে মুভ করা যাক। এটা তো বললাম তোমাদেরকে মন্ট্রিল প্রোটোকল। তবে ওজোন স্তরের ধ্বংসের ক্ষতিকারক প্রভাব কি আছে দেখো, মানুষের ওপর প্রভাব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানুষের ওপর প্রভাব কী হতে পারে? চামড়ায় ক্যান্সার, মেলানোমা হতে পারে, 2 নম্বর চোখে ছানি পড়তে পারে, 3 নম্বর চামড়া পুড়ে রং তামাটে হতে পারে, প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, ঠিক আছে। উদ্ভিদের ওপর প্রভাব কী আছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, ফলে শস্যের উৎপাদন কমে যাবে, 2 নম্বর পাতা বিবর্ণ হয়ে যাবে, 3 নম্বর বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া বিঘ্নিত হবে। বায়ুমণ্ডলের ওপর কী প্রভাব? সমুদ্রে ফটোপ্ল্যাঙ্কটনের সালোক সংশ্লেষ প্রক্রিয়া লক্ষণীয়ভাবে কমে যাবে, ফলে কী হবে? যেসব সামুদ্রিক মাছ ও প্রাণী ফটোপ্ল্যাঙ্কটন খেয়ে জীবন ধারণ করে তাদের বিনাশ ঘটবে। জলবায়ুর উপর প্রভাব কি? ইউভি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে পড়লে ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাবে, জলাশয়ের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যাবে এবং জলবায়ুর পরিবর্তন ঘটবে। বুঝতে পারছো যে কী হবে? এগুলো তোমাদেরকে একটু পড়তে হবে নিজেদেরকে, নাহলে মনে থাকবে না, ঠিক আছে। এখানে ব্যাখ্যা করার কিছু নেই। চলো নেক্সটে মুভ করা যাক। একটু ওয়েট করো। আচ্ছা, এটা একটু আবঝা লাগছে মনে হচ্ছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখো, গ্রিন হাউস গ্যাস কাদেরকে বলে? বায়ুমণ্ডলের যেসব গ্যাসীয় পদার্থ উত্তপ্ত পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি কিন্তু আচ্ছা এখানে লেখাটা একটু বোঝা যাচ্ছে না। আচ্ছা বলছি, দেখো বুঝতে পেরেছি। বায়ুমণ্ডলের যেসব গ্যাসীয় পদার্থ উত্তপ্ত পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মির কিছু অংশ শোষণ করে এবং অবশিষ্টাংশ পুনরায় পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত করে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে, তাদের গ্রিন হাউস গ্যাস বলে। মানে কী হয় যে আলোটা, মানে যে তরঙ্গটা আসে সূর্য থেকে, সেই তরঙ্গটা কিছু অংশ শোষণ করে নেয় এবং শোষণ করার ফলে কি গ্যাসের মধ্যে সেটা থেকে যাচ্ছে উষ্ণতাটা, এভাবে উষ্ণতা মানে উত্তপ্ত রাখা। আমি তোমাদেরকে এমনি বুঝিয়ে দিলাম জিনিসটা, এগুলো তোমরা ভূগোলে পড়বে, ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। উদাহরণ কী আছে? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন যেটা CFC, O3, নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, N2O জলীয় বাষ্প, এইগুলো। নেক্সট যেটা আছে গ্রিন হাউস প্রভাব কি? গ্রিন হাউস এফেক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। কী বলেছে? যে প্রাকৃতিক প্রক্রিয়ার সাহায্যে কী হয়, বায়ুমণ্ডলের উপস্থিত কয়েকটি গ্যাসীয় পদার্থ যেমন CO2, CH4, CFC, N2O, O3 ইত্যাদি
পৃথিবী পৃষ্ঠ থেকে তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে এবং ফলস্বরূপ পৃথিবীতে জীবনকুলের বেঁচে থাকার পক্ষে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, তাকে গ্রিন হাউস প্রভাব বলা হয়। গ্রিন হাউস প্রভাবটা কি? এই যে গ্যাসগুলো সেগুলো কি হয় না শোষণ করে তাপ, আমি জাস্ট ইয়ে করে বলে দিচ্ছি যে তাপ শোষণ করে, এই জন্য মানে উষ্ণ থাকে, বুঝতে পারছো? তাপ শোষণ করলে তো উষ্ণ থাকবে, গ্যাসগুলো উষ্ণ হবে, পরিবেশটাও উষ্ণ হবে, এর ফলে কী হয় আমাদের একটা বেঁচে থাকার মতন একটা পরিবেশের সৃষ্টি হয়, সেইটাই বলছে, মানে ভালো হয় আর কি। বিদেশে দেখবে বা এখানেও হয় ইন্ডিয়াতে যে কাঁচের ঘরের মধ্যে কী হয় না গাছ, যেগুলো গাছ লাগানো হয়, বিভিন্ন শাকসবজি উৎপাদন করা হয়, ঠিক আছে, ওখানে যে অনুকূল যে উষ্ণতা সেটা পাওয়ার জন্য শীত প্রধান যে মানে দেশ বা জায়গাগুলো সেইগুলোতেই প্রধানত করা হয়, কারণ সেখানে তো মানে প্রপার সূর্যের আলো বা যেটা হচ্ছে উষ্ণতা পাচ্ছে না, তার জন্য ওইভাবে উষ্ণতাকে কাজে লাগিয়ে মানে আটকে রেখে উৎপাদন করা হয়। আশা করি বুঝতে পেরেছো এটা। গ্রিন হাউস প্রভাবের উপযোগিতা উল্লেখ করো। গ্রিন হাউস প্রভাবের উপযোগিতা কি? এবার আমরা উপযোগিতা পড়ব। ওই তো বললাম কি হয়, বায়ুমণ্ডলে উপস্থিত CO2 জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাস কি করে না পৃথিবীর পৃষ্ঠ থেকে অবলোহিত রশ্মিরূপে বিকিরিত তাপকে মহাশূন্যে বিলীন হতে না দিয়ে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলকে এমন এক উষ্ণতা সীমার মধ্যে, গড়মান কথায় প্রায় 15°C উত্তপ্ত রাখে, মানে এমন এক উষ্ণতা সীমার মধ্যে উত্তপ্ত থাকে যা মানুষ সহ সমগ্র জীবজগতের বেঁচে থাকার পক্ষে অনুকূল। বায়ুমণ্ডলে যদি গ্রিন হাউস গ্যাসগুলি না থাকতো, অর্থাৎ গ্রিন হাউস প্রভাব না ঘটতো, তাহলে পৃথিবী পৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে গড় উষ্ণতা হতো প্রায় -30°। -30 মানে বুঝতে পারছো অনেক কম, ঠিক আছে। এই উষ্ণতায় পৃথিবী পৃষ্ঠে জীবজগতের কোনো অস্তিত্বই থাকতো না। এটাই বলেছে যে গ্রিন হাউস প্রভাবের উপযোগিতা কি, এটাই হচ্ছে উপযোগিতা। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এগুলো একবার করে তোমাদেরকে পড়তে হবে, তাহলে বুঝতে পারবে ভালো করে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করবো। এবার একটি জৈব একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম। এখানে কি আছে? একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো মিথেন CH4, ও একটি অজৈব যেটা হচ্ছে অজৈব গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড অজৈব আর মিথেন হচ্ছে অজৈব হতে পারে, ঠিক আছে। মিথেন ও কার্বন ডাইঅক্সাইড বিশ্ব উষ্ণায়নের জন্য শতকরা কী আছে? CH4 এর ক্ষেত্রে 19% এবং CO2 এর ক্ষেত্রে কী দেখতে হবে না 15%। তার মানে দেখো CO2টা কত বেশি, যেটা কয়লা পোড়ালে বা কিছু প্লাস্টিক, ঠিক আছে, এইগুলো থেকে বের হয়। নেক্সট যেটা হচ্ছে O2 অক্সিজেন বা N2 গ্যাস গ্রিনহাউস গ্যাস নয় কেন? এটা কিন্তু দিতে পারে, শর্ট কোশ্চেনে দিতে পারে যে অক্সিজেন দুটো গ্যাসের নাম লেখো যারা গ্রিনহাউস প্রভাব দেখায় না, অক্সিজেন আর N2 হবে। কী বলেছে? যেসব গ্যাস পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না, তাদেরকে তাদের গ্রিনহাউস গ্যাস বলা হয়। আর O2 আর N2 কী হয়? এই যে তরঙ্গটা যে এসে আবার ফিরে যায়, সেই ফিরে যাওয়া তরঙ্গটাকে শোষণ করতে পারে না অক্সিজেন আর N2, তার জন্য ওই যে উষ্ণ রাখতে পারে না, তার জন্য এটা গ্রিনহাউস এফেক্ট দেখাতে পারে না, ঠিক আছে। চলো নেক্সট মুভ করবো। গ্রিনহাউসের প্রভাবের উপযোগিতা আমরা বললাম, ঠিক আছে। গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। গ্লোবাল ওয়ার্মিং যেটা মানে অতিরিক্ত যদি হয়ে যায়, বলে দিচ্ছি তোমরা এখান থেকে দেখতে পারো বা নোট করে নিতে পারো যে অতিরিক্ত যদি গ্রিনহাউস এফেক্টটা হয়ে যায় তখন কি হয়, যে উষ্ণতা অতিরিক্ত বেড়ে যায়, তখন কি হয় গ্লোবাল ওয়ার্মিং হয়। এটা কি হয় যে গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে সারা বিশ্ব জুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণগুলো দিতে পারে। 1 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার, যে বিভিন্ন কয়লা এগুলো পেট্রোল এগুলো পোড়ানো হচ্ছে, এর ফলে যে গ্যাস নির্গত হচ্ছে, ঠিক আছে, তার ফলে বেড়ে যাচ্ছে গ্যাসটা, উষ্ণতা বেশি মানে অ্যাবজর্ব করছে, তার জন্য ক্রমাগত অরণ্যচ্ছেদন তথা CO2 এর স্বাভাবিক গ্রাহক সংখ্যা হ্রাস। তার মানে গাছ কী করে, যে CO2 নেয় তো, এবার যদি যে CO2 নিবে তাকে যদি কেটে ফেলি, তাকে যদি পৃথিবী থেকে মানে এখান থেকে যদি সরিয়ে দিই, তাহলে কী হবে, সংখ্যাটা বেড়ে যাবে, ও নিবে না আর বেশি, ঠিক আছে। এই জন্য হতে পারে। 3 নম্বর কী আছে? বায়ুতে অন্যান্য গ্রিনহাউস গ্যাস যেমন CFC, মিথেন, নাইট্রোজেন ইত্যাদি পরিমাণ বৃদ্ধি, মানে এরা তো ধ্বংস হয় না CFC বা এইগুলো, ঠিক আছে, তার জন্য প্রতি বছর বায়ুমণ্ডলে CFC গ্যাসগুলির বৃদ্ধির হার কত? 5%। দেখতে পাচ্ছ প্রতি বছর কি কত? 5%। এটা ইম্পর্টেন্ট।
এইভাবে চলতে থাকলে 2030 সাল নাগাদ তা বিশ্ব উষ্ণায়নের প্রায় দ্বিগুণ প্রভাব বিস্তার করবে। সেটা 2030 সাল আসলে দেখা যাবে, কিন্তু এটা হচ্ছে একটা মানে আইডিয়া করেছে। নেক্সট, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব কী হতে পারে? এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর উষ্ণতা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পাবে ও চরম প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে। দেখছো অলরেডি অনেক যে ঘূর্ণিঝড় বা এইগুলো হচ্ছে অলরেডি অনেকগুলো, ঠিক আছে, এইগুলো হতে পারে। হ্যাঁ, এবার উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলে কী হয়, বরফের স্তূপ গলে গিয়ে জলস্ফীতি মানে সমুদ্রের জল বেড়ে যেতে পারে, তার জন্য মহাপ্লাবন হতে পারে, ঠিক আছে, প্লাবন হতে পারে, এবং যে বন্যা হয়ে ফসল খেতে ফসল নষ্ট হয়ে যেতে পারে। উচ্চ উষ্ণতা সহ্য না করতে পারে বহু পতঙ্গ কীটপতঙ্গ মারা যেতে পারে। সুপার সাইক্লোন, টর্নেডো, দেখছো তো এমনিতে হচ্ছে যে ফোনি বা এই যেগুলো হচ্ছে এখন সাইক্লোনগুলো অনেক হচ্ছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে। বিশ্বব্যাপী গ্রীষ্মকালীন বা ক্রান্তীয় রোগ ছড়িয়ে পড়তে পারে, ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো হতে পারে। এগুলো একটু নিজেকে দেখতে হবে, একটু মনে রাখার বিষয় আছে। গ্রিন হাউস গ্যাসের নির্গমন হ্রাসে কার্যকরী পদক্ষেপ কী হতে পারে? কী করতে পারি? এগুলো যদি এমনি সাধারণ জ্ঞান থাকে তাহলেই লেখা যায়। জীবাশ্ম জ্বালানি ব্যবহার ধীরে ধীরে কমিয়ে বিকল্প শক্তির ব্যবহার করতে হবে। সাইকেল, রিক্সা, হস্তচালিত নৌকা ইত্যাদি দূষণহীন পরিবহন মাধ্যম ব্যবহার করতে পারে। যদিও মানুষ এখন করছে না, কিন্তু কিছু করার নেই। তবে একটা জিনিস হতে পারে যে ব্যাটারি চালিত গাড়ি এইগুলো যদি চালু করে তাহলে হতে পারে। অরণ্যচ্ছেদন মুক্ত হবে, যেটা বললাম যে CO2 তাহলে কম হবে না। বনসৃজন মানে গাছ লাগাতে হবে যাতে আরও বেশি করে অ্যাবজর্ব করে CO2, ঠিক আছে। এরপরে কী আছে, CFC এর ব্যবহার ধাপে ধাপে সম্পূর্ণ বন্ধ করতে হবে। রেফ্রিজারেটর, শীততাপ নিয়ন্ত্রণ এইগুলোকে ব্যবহার ধীরে ধীরে কমাতে হবে। নেক্সট কী আছে, এবার একটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। তাপন মূল্য কি? তাপন মূল্য হচ্ছে 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি অথবা 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট, ঠিক আছে, আয়তন বিশিষ্ট STPতে 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট কোনো গ্যাসীয় জ্বালানি। 1 কেজি কিসের ক্ষেত্রে? কঠিন আর তরলের ক্ষেত্রে। আর 1 মিটার কিউব কি কিসের ক্ষেত্রে? গ্যাসীয় জ্বালানির ক্ষেত্রে। সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলা হয়, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো, নোট করে নিতে পারো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট এটা এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। কয়লার তাপন মূল্য কি? এটা দিতে পারে 1500 কিলোজুল পার কেজি থেকে, ভুল বললাম একটু, 15,000 কিলোজুল পার কেজি থেকে 34,000 কিলোজুল পার কেজি পর্যন্ত, ঠিক আছে। পেট্রোলের কি আছে? পেট্রোলের এখানে হতে পারে 48,000 কিলোজুল পার কেজি থেকে হতে পারে কিলোজুল পার কেজি। গ্যাসোলিনের কি হতে পারে? 47,300 কিলোজুল পার কেজি হতে পারে। আর একটা আছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হাইড্রোজেন, এটা বারবার পরীক্ষা দেয়। এটা হতে পারে 1,50,000 কিলোজুল পার কেজি, এটা হতে পারে। এই চারটে হচ্ছে ইম্পর্টেন্ট, গ্যাসোলিন, হাইড্রোজেন, কয়লা আর হচ্ছে পেট্রোল। এই চারটির মধ্যে দেয় বারবার পরীক্ষায়। দেখো, স্থিতিশীল উন্নয়ন, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষিত না করে যখন মানবজাতি উন্নয়নের কাজে নিয়ন্ত্রিতভাবে যখন ব্যবহার করা হয় এবং আরোহণ করা হয় এবং ব্যবহার করা হয়, তখনই স্থিতিশীল উন্নয়ন, তখন তাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয়। আশা করি এটা বুঝতে পারছো। এটা একবার তোমরা পড়ে নিতে পারো বই থেকে, কোনো প্রবলেম নেই, বা আমার যে কথাটা ভালো করে শুনলেই বুঝতে পারবে। নেক্সট আমরা চলে আসি জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে জীবাশ্ম জ্বালানি যথেচ্ছ ব্যবহারের ফলে এর ভাণ্ডার ক্রমেই ফুরিয়ে আসছে। ফলে কী হয়, অদূর ভবিষ্যতে জ্বালানির অভাব দেখা দিতে পারে। যদিও ব্যাটারি চালিত গাড়ি বা এইগুলো ইউজ করা উচিত, তবুও কিছু কিছু ক্ষেত্রে এগুলো মানে খুবই প্রয়োজন হয়ে থাকে, সেইগুলোতে তো লাগবেই। জীবাশ্ম জ্বালানির উৎসগুলি পুনর্নবীকরণযোগ্য নয়, ঠিক আছে, মানে আবার তৈরি করা যাবে না, অনেক দিন সময় লাগবে। জানো, সেই ডাইনোসর যুগ থেকে এটা তৈরি হয়েছে, আমাদের এখনকার যেটা আছে জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে, এটাই মানে বলা হয়। জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করলে কী হবে, গ্রিন হাউস এফেক্টও কমবে, মানে কয়লা টয়লা কম পোড়ালে CO2 বা এইগুলো যেগুলো সেগুলো কম নির্গত হবে, উষ্ণতা কম হবে। 4 নম্বর কী আছে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু পরিমাণ জীবাশ্ম জ্বালানি সঞ্চয় করে রাখতে হবে। সেক্ষেত্রে তারা পুনর্নবীকরণযোগ্য শক্তির নতুন উৎস সন্ধান করতে পারবে।
মানে কিছু পরিমাণ সেভ করে রাখলে তারা ওইগুলোকে ব্যবহার করে নতুন করে শক্তি, যেটা মানে সঙ্গে সঙ্গে তৈরি করা যায়, সেই রকম কোনো শক্তি সন্ধান করতে পারবে। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া, সৌরশক্তি। এইখানে সৌরশক্তিটা মানে লাস্টের দিকে থেকে খুবই ইম্পর্টেন্ট। সৌরশক্তি কী কী কাজে ব্যবহার করা হয়? শস্য, ফলমূল, কাঠ ও অন্যান্য পদার্থ শুষ্ক করতে, শীত প্রধান অঞ্চলে ঘর ও জল গরম করতে, সমুদ্রের জল থেকে লবণ তৈরির ক্ষেত্রে, সোলার কুকারের সাহায্যে রান্না করা কাজে, তারপরে হচ্ছে রাস্তাঘাট, বাড়িঘর, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র প্রভৃতি জায়গায় আলোকিত করতে। দেখো অনেক সময় এখনও বিভিন্ন স্কুলে সোলার প্যানেল লাগানো হয়, ঠিক আছে। এছাড়া কৃত্রিম উপগ্রহতে তো লাগানোই হয় এটা সোলার প্যানেলটা, কারণ ওখানে তো আর কোনো ওখানে সেই কারখানা করে তো সম্ভব নয় সব, ঠিক আছে। তার জন্য এটা লাগানোই হয়, সূর্য ওখান থেকে আসছে, ঠিক আছে, আলো আর বেতার। আচ্ছা, এইগুলো হলো, ঠিক আছে। তো দেখো সৌরশক্তির ব্যবহারের সুবিধা কী? সৌরশক্তির ব্যবহারের সুবিধা কী? এক নম্বর হচ্ছে সৌরশক্তি অফুরন্ত পুনর্নবীকরণযোগ্য, মানে তৈরি করা যায় আবার। সূর্যের আলো পৃথিবীর সর্বত্র পাওয়া যায়, ঠিক আছে। বৈজ্ঞানিকদের মতে পৃথিবীর ক্রমবর্ধমান শক্তির চাহিদা তড়িৎ শক্তির সৌরশক্তির সাহায্যে পূরণ করা সম্ভব হবে। সৌরশক্তি ব্যবহার পরিবেশ দূষিত হয় না। সৌরশক্তি যদি ব্যবহার করে তাহলে পরিবেশ দূষিত হয় না। জীবাশ্ম জ্বালানিগুলি থেকে শক্তি উৎপাদনের সময় কী হয় না, কার্বন মনোক্সাইড এইগুলো নির্গত হয়, কিন্তু সৌরশক্তিতে তা হয় না, ঠিক আছে। আর সৌরশক্তি উৎপাদনের জন্য খুব কম পরিমাণ প্রাকৃতিক সম্পদের প্রয়োজন হয়। স্বল্প বসতিযুক্ত অঞ্চলে দেখবে এই সৌরশক্তির ব্যবহার করা হয়, যেখানে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয় না, ঠিক আছে। তাহলে এটা আমরা কী বললাম যে সৌরশক্তির কী কী সুবিধা। এরকম নেক্সট পয়েন্টে যাব, সৌরশক্তির ব্যবহারের দুটো অসুবিধা। না, এখানে আমরা দুটোই বলবো, অত করার দরকার নেই, দুটো করেই দিলে একসাথে দিবে যে সৌরশক্তির সুবিধা এবং অসুবিধা। দেখো, সৌরশক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় উন্নত প্রযুক্তির অভাবে অনুন্নত দেশগুলি এই শক্তির ব্যবহার মানে খুবই কম করতে পারে বা করতে পারে না। আর 2 নম্বর হচ্ছে সৌরশক্তি উৎপাদনের জন্য সৌরকোষ বসানোর প্রাথমিক খরচা অনেক বেশি, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব নয়। আর শীতল জলবায়ু অঞ্চলে মানে সূর্য খুবই কম মানে উদিত হয়, বা দেখবা যেখানে বৃষ্টি কম হয়, মানে বৃষ্টি বেশি হয়, সেখানে তো সূর্য মেঘ আকাশে ঢেকে থাকে, সূর্য তো প্রায় দেখাই যায় না। তাহলে কী করে হবে? এই কারণে হয়, ঠিক আছে। এই কটা পয়েন্ট বললেই হবে। জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে এটা আমি বলছি না, ঠিক আছে। এটা তোমরা জানবে যে বিভিন্ন পচাগলা যে জিনিসগুলো হয়, বা পাতা, সবজি, খোসা, মলমূত্র, ঠিক আছে, এইগুলো থেকে যে গ্যাস তৈরি করা হয় সেটা বিদ্যুৎ উৎপাদন বা বিভিন্ন কাজে লাগে, সেইটাকে বলছে যে জৈব গ্যাস। এই জৈব গ্যাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো মিথেন, CH4 থাকে। এছাড়া জৈব গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, CO2 এবং অল্প পরিমাণ H2N2 এগুলো থাকে। বায়োগ্যাসের দুটো ব্যবহার কি? আলো জ্বালাতে কাজে লাগে, ওই যে বললাম বিদ্যুৎ উৎপাদন করতে কাজে লাগে। জৈব গ্যাস ওই জৈব পদার্থগুলোকে পুড়িয়ে সেটা দিয়ে জল ফুটিয়ে, ঠিক আছে, বাষ্প তৈরি করা হয়, সেখান থেকে বাষ্পর ইঞ্জিন চালিয়ে আমরা করতে পারবো, মানে মোটর চালিয়ে, মোটর থেকে বিদ্যুৎ উৎপাদন হবে টারবাইন ঘুরিয়ে। পৃথিবীর বহু দেশে ইট প্রস্তুতিতে ওই যে ইটের নিচে দেখবে যখন আগুন জ্বালায় সেটাতে কাজে লাগে। জৈব গ্যাস থেকে উৎপন্ন বিদ্যুৎ দ্বারা ছোট বৈদ্যুতিক পাম্প চালানো এইগুলো সম্ভব হয়, ঠিক আছে। বায়োফুয়েলটা কি? গৃহস্থালী বিভিন্ন বর্জ্য দিয়ে যেগুলো তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে বায়োফুয়েল, ঠিক আছে। গ্যাসীয় বায়োফুয়েল হয়ে থাকে। গ্যাসীয় বায়োফুয়েলের নাম দিতে পারে একটা গোবর গ্যাস, ঠিক আছে, জ্বালানি রূপে ব্যবহার করা হয়। জানো এগুলো কি? বায়ো ইথানল, এটা কি? বায়ো ইথানলটা কি? ভুট্টা ও আখের, দেখো আমি দিয়েছি, ভুট্টা ও আখের ছিপড়ে সন্ধান প্রক্রিয়ায় তৈরি হয়। কোন প্রক্রিয়ায় তৈরি হয় এটা দিতে পারে, ঠিক আছে, গাড়ির জ্বালানি রূপে ব্যবহার করা হয়। এই দুটো পয়েন্ট এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। এর দেখো একটা পয়েন্ট লিখেছি, সুইডেনে বর্জ্য পদার্থ থেকে সবথেকে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়। কোথায় উৎপন্ন হয়? সুইডেনে। তো সুইডেনে সবথেকে বর্জ্য পদার্থ থেকে সবথেকে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়। এখানে যে বলে কোলবেড মিথেন, ঠিক আছে, কয়লা খনির কয়লা কঠিন স্তরে অধিশোষিত মিথেন গ্যাসই হলো কোলবেড মিথেন, ঠিক আছে। কয়লা খনিতে কয়লার কঠিন স্তরে অধিশোষিত অবস্থায় থাকে এই মিথেনগুলো, তার জন্য এটাকে বলছে কোলবেড মিথেন বা কয়লা খনির মিথেন, ঠিক আছে। দেখো এখানে দিয়েছে একটা, পশ্চিমবঙ্গের রানীগঞ্জে দৈনন্দিন প্রায় 5 লক্ষ কিউবিক
মিটার কোলভেট মিথেন আহরণ করা হয়। কোথায় আহরণ করা হয়? এটা দিতে পারে পশ্চিমবঙ্গের রানীগঞ্জে। কত আহরণ করা হয়? 5 লক্ষ কিউবিক মিটার। এবার একটা সবথেকে গুরুত্বপূর্ণ, এটা আমার মনে হচ্ছে আসবেই এবার, মিথেন হাইড্রেট। ঠিক আছে, এটা হচ্ছে আজকের স্টার কোশ্চেন যেটা আমি দেবো। মিথেন হাইড্রেট কি? এক ধরনের কেলাসাকার কঠিন পদার্থ, H2O জলের অণু দিয়ে গঠিত, বরফ সাদৃশ মানে বরফের মতো কেলাসের মতো প্রচুর পরিমাণ মিথেন আবদ্ধ হয়ে থাকে, এর সৃষ্টি হয়, প্রচুর পরিমাণ মিথেন আবদ্ধ হয়ে সৃষ্টি হয়। ঠিক আছে, এর সংযুতি কী আছে? CH4, মানে এটার গঠনটা বলেছে CH4 আর কী আছে 5.7 H2O, এইটা দিতে পারে। ঠিক আছে, সংযুক্তিটা কী বা সংকেতটা কী, বা আরেকটা হতে পারে, এইটা মনে রাখাটাই ভালো হবে, এটা হবে যে 4CH4 23 H2O। এই মানে 23 অণু জল আর 4 অণু মিথেন দিয়ে এটা তৈরি হয়। ঠিক আছে, সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায়। একে আগুনের কি বলা হয়? একে কি বলা হয় যে আচ্ছা এটা পড়লাম, সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নিচে জমা হয়, একে আগুনের বরফ বলা হয়। তাহলে ফায়ারি আইস কাকে বলা হয়? মিথেন হাইড্রেটকে বলা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মিথেন হাইড্রেটে 13.3% মিথেন থাকে। ঠিক আছে, মিথেন হাইড্রেটে কত পার্সেন্ট মিথেন থাকে? 13.3%। 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে প্রায় 170 লিটার মিথেন পাওয়া যায় STPতে। এখানে কিন্তু অনেকগুলো শর্ট কোশ্চেন হতে পারে, যেটা বললাম এটা তোমরা নোট করে নিতে পারো। ঠিক আছে, আর এটা 3 নম্বরে কোশ্চেন হতে পারে যে মিথেন হাইড্রেট কী, তখন সবগুলো পয়েন্ট লিখতে হবে। ডিসকাশন পদ্ধতি কি? এই পয়েন্টটা লিখতে হবে। তার মধ্যে উপযুক্ত পদ্ধতিতে মিথেন হাইড্রেট উত্তপ্ত করে বা এর কেলাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করিয়ে মিথেন গ্যাসকে বের করে আনা হয়। কেলাস বলতে ক্রিস্টাল, যেমন চিনির দেখবে দানাগুলো ক্রিস্টাল হয়, সেরকম এই মিথেন হাইড্রেটের বড় বড় ক্রিস্টাল হয়। ঠিক আছে, সেইটাকে বলছে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলে এই মিথেনটা বেরিয়ে আসে। এরপর অতিরিক্ত চাপ দিয়ে সংকুচিত করে সেই মিথেনকে একটা পাত্রের মধ্যে সংগ্রহ করা হয়। তোমরা জানো যে কোনো গ্যাসকে যদি চাপ দেওয়া হয় তাহলে সেটা কি হয়? একটা পাত্রের মধ্যে সংগৃহীত হয়। মিথেন হাইড্রেট আমেরিকার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কোথায় ব্যবহৃত হয়? আমেরিকায় ব্যবহৃত হয়। সো আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। আমরা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করতে পেরেছি। হয়তো এই ভিডিওটায় সাকসেস পাবো। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, যাতে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যেতে পারে। 1 ঘন্টার মধ্যেই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারে। দেখো পুরো 1 ঘন্টায় আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করেছি। ঠিক আছে, এর পরের যে এইটার ভিডিওটা হবে সেখানে আমরা এই চ্যাপ্টারের উপরে শর্ট কোশ্চেন আলোচনা করব। তোমরা ভাবছো যে এতটুকুটা চ্যাপ্টার এত বড় কেন হলো? এত বড় বলতে তোমরা এমনি চ্যাপ্টারটা পড়লেও বড় লাগতো, কিন্তু 1 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টারে আমরা যা আলোচনা করেছি সেই আলোচনার মধ্যেই আশা করা যাচ্ছে যে প্রশ্নগুলো আসবে, কারণ আমরা খুঁটিয়ে বিভিন্ন বিষয়গুলো আমরা 1 ঘন্টার মধ্যেই আলোচনা করেছি। ঠিক আছে, আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে এবং এই ভিডিওর মেটেরিয়ালগুলো পড়ে উপকৃত হবে এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে। এই চ্যাপ্টারের উপরে সমস্ত কোশ্চেন কমন পাবে এবং আমরা এর শর্ট কোশ্চেনের সিরিজ আসবে। ঠিক আছে, একটু অপেক্ষা করো, 2 দিন অপেক্ষা করো, এই শর্ট কোশ্চেনের সিরিজ আসতে থাকবে এবং প্লে লিস্টটা তোমরা সেভ করে নাও বা অ্যাক্সেস করে নাও যে কোনোভাবে, যাতে আমাদের নতুন নতুন যে ভিডিওগুলো আসবে অন্যান্য চ্যাপ্টারে সেগুলো তোমরা দেখতে পারো। সো আজকের মতন এই পর্যন্ত, ভালো থেকো সবাই। ঠিক আছে, বাই বাই।